এগুলাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে এই অংশটুকু আগে পড়ানোর চেষ্টা করতেছি, এবং কিছু কিছু অঙ্গন আছে জাস্ট আমরা এমসিকিউর জন্য জাস্ট ওইটুকুর থেকে আমাদের গঠন, তাদের কাজ বা এমসিকিউ যে অংশগুলো আছে ওইগুলো আলোচনা করব। তবে সেই ধারাবাহিকতায় গুরুত্ব অনুসারে আমরা ক্লোরোপ্লাস্টের গঠন দেখছি, মাইটোকন্ড্রিয়ার গঠন দেখছি, তাহলে ওই হিসেবে আরো দুইটা অংশ, কোষের দুইটা অংশ, নিউক্লিয়াস আর ক্রোমোজোম, এদের সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। আর আজকে এই দুইটা অংশ নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আর বইটা সাথে রাখবা, নিউ এডিশনের বইয়ের 29 পৃষ্ঠা আর 33 পৃষ্ঠা, এই দুইটা পেজের মধ্যে এই দুটো অংশ আছে। খাতা কলম সাথে রাখবা, কিভাবে লিখতে হয়, কি করতে হয়, আমি যেভাবে বলতেছি এইভাবে এই অংশটা বোঝার চেষ্টা করবা। তো আমরা শুরু করতেছি, আমরা প্রথম শুরু করব নিউক্লিয়াস নিয়ে আলোচনা। নিউক্লিয়াস, তোমরা জানো কোষের মধ্যে প্রায় সকল কোষে নিউক্লিয়াস রয়েছে। তো গোলাকার বৃত্তাকার একটা বস্তু, যেখানে ক্রোমোজোম, ডিএনএ এবং কোষের যাবতীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, কার্যক্রম সম্পন্ন করে। তবে সেই অংশটাকে আমরা বলতেছি কোষের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের আমরা শুরু করতেছি প্রথম আবিষ্কার থেকে। নিউক্লিয়াস কে আবিষ্কার করছেন? নিউক্লিয়াস কে আবিষ্কার করছেন? আমরা জানি নিউক্লিয়াসের আবিষ্কারক হলো রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, তোমরা জানো রবার্ট ব্রাউন কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করছেন? উনি আবিষ্কার করছেন এটা 1831 সালে, অর্কিডের পাতার কোষ থেকে। অর্কিডের পাতার কোষ থেকে উনি নিউক্লিয়াস আবিষ্কার করছেন। তো আমরা তারপরে পড়বো নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসটা কেমন হয়ে থাকে, নিউক্লিয়াসের আকারটা কেমন। আমরা জানি নিউক্লিয়াসটা সাধারণত গোলাকৃতির হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু বিশেষ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এটা তারকা আকৃতির হতে পারে, তারপরে এটা কাপের মতো হতে পারে, গোলাকৃতি তো আছেই, ডিম্বাকার, উপবৃত্তাকার, বিভিন্ন আকৃতির হতে পারে। সাধারণত আমরা নিউক্লিয়াসটাকে কেমন দেখি? গোলাকার দেখি। নিউক্লিয়াসের আয়তন, একটা কোষের কত ভাগ জায়গা জুড়ে নিউক্লিয়াসটা অবস্থান করে। আয়তন দেখা যায় একটা কোষের 10 থেকে 15% স্থান নিউক্লিয়াস দখল করে থাকে। তবে এটার ব্যতিক্রম আছে, যেমন শুক্রাণুর কোষে দেখা যায় 90% স্থান দখল করে থাকে তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা একটু ঢিলাঢালা ভাবে থাকে, এখানে ডিএনএ বা অন্যান্য জেনেটিক উপাদান এখানে বেশি থাকে, ফলে দেখা যায় কোষের 90% স্থান সে দখল করে থাকে। তো এই দেখলাম আমরা নিউক্লিয়াসের আয়তন। এবার আমরা জানবো নিউক্লিয়াসের সংখ্যা। একটা কোষে নিউক্লিয়াস কতগুলা থাকে, সংখ্যা। সাধারণত আমরা জানি একটা কোষে নিউক্লিয়াস একটাই থাকে, এবং এই নিউক্লিয়াসটা কোথায় থাকে? কোষের স্ফীতকেন্দ্রে থাকে। কিন্তু উদ্ভিদ কোষে আমরা জানছি নিউক্লিয়াসটা কই থাকে? পরিধির দিকে থাকে, কারণ একটা বড় একটা স্থান দখল করে থাকে তার কোষ গহ্বর। তাহলে একটা থাকে, এবং কই থাকে? এটা সাধারণত স্ফীতকেন্দ্রে। কিন্তু কিছু কিছু কোষ আছে নিউক্লিয়াস অনুপস্থিত, ওই কোষগুলোকে আমরা বলি ডিনিউক্লিয়েটেড কোষ, নিউক্লিয়াস অনুপস্থিত। তাই এই কোষগুলা কি কি? এগুলো হইতেছে স্তন্যপায়ী প্রাণীর পরিণত আরবিসি, লোহিত রক্তকণিকা, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। এছাড়া আমরা জানি ফ্লোয়েমের একটা কোষ আছে, এটাকে বলা হয় সিপ টিউব বা সিপ কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তো দেখা যায় এই কোষগুলা সাধারণত একটা নির্দিষ্ট কাজের জন্য খুব অল্প সময়ের জন্য তৈরি হয়। যেমন লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু 120 দিন, এরপরে কিন্তু এই কোষগুলা মারা যাবে। একটা বিশেষ কাজের জন্য একটা বিশেষ সময় এই কোষগুলা সৃষ্টি হয়, এই জন্য এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস না থাকলেও খুব একটা প্রভাব বিস্তার করে না, এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত। আবার কিছু কিছু কোষ আছে যে কোষগুলোর মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। যদি দুইটা নিউক্লিয়াস থাকে ডাইনিউক্লিয়েটেড সেল বলি আমরা এটাকে, যদি বেশি থাকে পলিনিউক্লিয়েটেড সেল বলি আমরা এটাকে। তো একাধিক নিউক্লিয়াস যদি থাকে, উদ্ভিদ কোষ হলে তাকে আমরা বলি, উদ্ভিদ কোষ যদি হয়ে থাকে সেই কোষটাকে আমরা বলি সিনোসাইট। আর যদি প্রাণী কোষ হয়ে থাকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যদি প্রাণী কোষ হয়ে থাকে, তাকে আমরা বলি প্লাজমোডিয়াম। তো এখানে সিনোসাইটিক একটা কোষ আমি যদি বলি,
কোথায় পাওয়া যায়? ভৌচারিয়া। ভৌচারিয়া এটা হলো একটা শৈবাল। আবার একটা আছে বট্রিডিয়াম, এইটাও একটা শৈবাল। এছাড়া আরেকটা শৈবাল আছে খুব কমন, একটা ছত্রাক আছে খুব কমন ছত্রাক, তোমরা জানো, পেনিসিলিয়াম। ওইটার মধ্যেও দেখা যায় একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস থাকলে তাকে আমরা কি বলি? সিনোসাইট বলি উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে কি বলছি? এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। কি বলা হয় এটাকে? প্লাজমোডিয়াম। যেমন আমরা যখন ম্যালেরিয়া পরজীবী পড়ব, ম্যালেরিয়া পরজীবীর যে কোষ আছে ওইখানে দেখা যাবে একাধিক নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস বিশিষ্ট কোষটাকে বলা হয় প্লাজমোডিয়াম। তো ওদের একটা বিশেষ কাজের জন্য ওদের দেখা যায় যে যাবতীয় ক্রিয়াকলাপ ওদের মধ্যে বেশি হয়, এই জন্য দেখা যায় একাধিক নিউক্লিয়াস প্রয়োজন পড়ে। তো একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ জানলাম, এখন আমরা জানবো নিউক্লিয়াসকে আমরা আর কি কি বিশেষণে বা উপনামে ডাকি। নিউক্লিয়াসের আর কি কি উপনাম আছে? আমরা জানি নিউক্লিয়াসকে বলি কোষের প্রাণ কেন্দ্র বলি। কি বলি? কোষের প্রাণ কেন্দ্র। আবার আমরা নিউক্লিয়াসকে কি বলি? কোষের মস্তিষ্ক বলি। এই কোষটাকে আমরা কি বলি? নিউক্লিয়াসকে আমরা কি বলি? আর কি বলি? এটাকে আমরা বলি কেন্দ্রিকা। কেন্দ্রিকা। এরকম আমরা বিভিন্ন নামে বিশেষণে আমরা নিউক্লিয়াসকে বিশেষায়িত করি। এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলো নামগুলোতে আমরা কেন ডাকি? নিউক্লিয়াস এমন কি করে? তো নিউক্লিয়াসের যে কাজগুলো আছে এগুলো যদি একটু লিখি, নিউক্লিয়াস কি করে? এখানে যাবতীয় জীবের যাবতীয় জৈবিক ক্রিয়াবলী সম্পন্ন হয়। ক্রিয়াবলী সম্পন্ন হয়। জৈবিক ক্রিয়াবলী সম্পন্ন হয়। জৈবিক ক্রিয়া সম্পন্ন হওয়ার তল হিসাবে কাজ করে। তল হিসেবে কাজ করে। তারপরে দেখা যায় আর কি করে? এর মধ্যে থাকে ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলা কি করে? বৈশিষ্ট্য, ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। এই কাজগুলো সে করে বইলা আমরা বলি নিউক্লিয়াসকে কি বলি? কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র। তোমরা আরো পয়েন্ট দিতে পারো যে এখানে কি হয়? ডিএনএ তৈরি হয়, এই ডিএনএ থেকে দেখা যায় পরবর্তীতে আরএনএ আর প্রোটিন তৈরি হয়। এগুলোর মাধ্যমে জীব তার যাবতীয় জৈবিক ক্রিয়াবলী প্রকাশ করে। এমন গুরুত্বপূর্ণ কাজ কোষের নিউক্লিয়াসে সম্পন্ন হয়, এই জন্য আমরা নিউক্লিয়াসকে বলি কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক। অর্থাৎ জীবের যাবতীয় যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, আমরা যে জীব, আমরা যে আমাদের জৈবিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ করি, জীবিত একটা বস্তুর বৈশিষ্ট্য প্রকাশ করি, এই সবগুলা বৈশিষ্ট্য প্রকাশ করি নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আর এই জন্যই একে আমরা বলি কোষের মস্তিষ্ক। এটা যদি না থাকে কোষ বেশি সময় বাঁচতে পারে না। যে কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস নাই তারা কিন্তু খুব বেশি সময় বাঁচতে পারে না এই কাজগুলোর জন্য। এখন আমরা জানবো নিউক্লিয়াসের গঠন সম্পর্কে। তোমরা এটা ছোট ক্লাসে থেকে পড়ে আসছো, নিউক্লিয়াসের গঠন 9, 10 ছিল। আমরা এখানে আরেকটু বিস্তারিত ভাবে, আরেকটু ডিটেলস ভাবে এটা জানার চেষ্টা করব। একটা নিউক্লিয়াসের মধ্যে আসলে কি কি থাকে আমরা এটুকু দেখব। তো নিউক্লিয়াসের চিত্রটা আঁকি, তাহলে আমরা দেখতে পারবো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। নিউক্লিয়াসটা আঁকতেছি, এটা একটা আদর্শ নিউক্লিয়াস, একটা গোলাকৃতির একটা নিউক্লিয়াস আঁকতেছি। তো তোমরা জানো এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? একদম বাইরের দিকে একটা আবরণী থাকে। এই আবরণীটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন বলি। একটা দ্বিস্তরী আবরণী। এই দ্বিস্তরী আবরণীর মধ্যে আমরা দেখতেছি আবার মাঝখানে স্থানে স্থানে ছিদ্র তৈরি আছে। এই ছিদ্রগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। এই মোটামুটি একটা নিউক্লিয়াসের মেমব্রেন আঁকা হলো। আমরা দেখব নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের তরল অর্ধতরল উপাদান আছে, এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এর মধ্যে দেখবো একটা উজ্জ্বল বৃত্তাকার বস্তু আছে, একটা উজ্জ্বল বৃত্তাকার বস্তু, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এছাড়া দেখা যাবে সূত্রাকৃতির এক ধরনের বিশেষ তন্তু থাকবে, এই তন্তুগুলাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। তো মোটামুটি এই অংশগুলো নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়। তো আমরা একটা একটা করে আলোচনার মধ্যে আনি। প্রথম হচ্ছে আবরণী।
আবরণী, একটা দ্বিস্তরী আবরণী, দ্বিস্তরী আবরণী, যা কি নির্মিত, যা লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন নির্মিত। আমরা যে ফ্লুইড মোজাইক মডেল পড়ছিলাম, এটার মধ্যে কি ছিল, লিপিড আর প্রোটিন ছিল। তো সেই প্রকৃতির একটা বিশেষ একটা আবরণী থাকে, ফসফোলিপিড থাকে, প্রোটিন থাকে। এই ফসফোলিপিড আর প্রোটিন নিয়ে এই লিপোপ্রোটিন তৈরি হয়েছে, এর একটা বিশেষ একটা আবরণী থাকে। এই আবরণীর বাইরের দিকের অংশটাকে আমরা বলতেছি আউটার মেমব্রেন, আউটার। আর ভিতরে যে আবরণীটা থাকে এটাকে আমরা বলবো ইনার মেমব্রেন, INNER, ইনার মেমব্রেন। দুইটা আবরণীর মাঝখানে যে স্পেসটা আমরা দেখতেছি, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় পেরিনিউরাল স্পেস, পেরিনিউরাল স্পেস। দুইটা আবরণীর মাঝখানে স্থানটাকে বলা হয় পেরিনিউরাল স্পেস। তাহলে এই দেখলাম আমরা আবরণী। আমরা আর দেখবো কি আছে, এই আবরণীগুলো আমরা নিউক্লিয়ার রন্ধ্রটা আমরা এখানেই উপস্থাপন করব, নিউক্লিয়ার রন্ধ্র। এই আবরণীগুলোর মাঝখানে মাঝখানে আমরা দেখতেছি কিছু কিছু জায়গা খালি আছে, এই জায়গাগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এই রন্ধ্রগুলোর সংখ্যা কতগুলো থাকে, এই রন্ধ্রগুলোর সংখ্যা থাকে 1000 থেকে 10,000টি থাকবে। এই নিউক্লিয়ার রন্ধ্রের সংখ্যা থাকবে 1000 থেকে 10,000। এই নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে একটু বলবা। এই নিউক্লিয়ার যে রন্ধ্রগুলো দেখতেছি, এই যে জায়গাটা, এখানে একটা ত্রিমাত্রিক গঠন দেখব। তাহলে এটাকে যদি একটু বড় করে দেখি, তাহলে আমরা এরকম দেখব এই ত্রিমাত্রিক গঠনটা। এই মনে করো দুইটা পাশের দুইটা অংশ, এই মাঝখানের অংশটাকে আমরা ধরে নিতেছি, এটাকে জুম করে দেখা হলে এরকম দেখতেছি যে এটা ছিল নিউক্লিয়ার রন্ধ্রটা। এখানে ত্রিমাত্রিক গঠনের মধ্যে দেখব যে এখানে একটা বিশেষ একটা প্রোটিন থাকে, এই প্রোটিনটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন। তাহলে মাঝখানে একটা বিশেষ একটা প্রোটিন, আর দেখতেছি একটা বিশেষ একটা গোলাকৃতির একটা প্রোটিন, এই প্রোটিনটাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন, ট্রান্সপোর্টার প্রোটিন। তো এই প্রোটিনটাই কিন্তু মূলত বিভিন্ন পদার্থের আদান প্রদান নিশ্চিত করে। এই ট্রান্সপোর্টার প্রোটিনকে ঘিরে আরেক ধরনের প্রোটিন থাকে, এদেরকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন, অ্যাঙ্কর প্রোটিন। এই ট্রান্সপোর্টার প্রোটিনের কার্যক্রম সে নিয়ন্ত্রণ করে। এই বিশেষ প্রোটিনটাকে কি বলতেছি, অ্যাঙ্কর প্রোটিন। এছাড়া আমরা দেখব আরেক ধরনের প্রোটিন, এই প্রোটিনগুলোর সংখ্যা একটু বেশি, 8টা প্রোটিন থাকে চারপাশে। একে ঘিরা ওরিও স্পোক আকারে, মানে চারপাশে বৃত্তাকারে সজ্জিত থাকে। কতগুলো প্রোটিন, এখানে 8টা প্রোটিন থাকে, 8টা প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় গ্র্যানিউলার প্রোটিন। এই 8টা প্রোটিনকে কি বলা হয়, গ্র্যানিউলার প্রোটিন। কয়টা বলছে, এদের সংখ্যা কতগুলো থাকে, 8টি। আর ট্রান্সপোর্টার প্রোটিন কয়টা থাকে, 1টি থাকে। এই গ্র্যানিউলার প্রোটিন কি করে, এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্রটাকে সংকুচন করে, প্রসারণ করে। যখন সে সংকুচিত হয়ে যায় তখন রন্ধ্রের মুখটা বন্ধ হয়ে যায়, তখন আর বিভিন্ন পদার্থ আর বাইরে যাইতে পারে না। তাহলে এখান থেকে সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থের এই যাতায়াতটা নিয়ন্ত্রণ করে গ্র্যানিউলার প্রোটিন, আর পরিবহনটা হয় কার মাধ্যমে, এই ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে। তো এই দেখলাম আমরা নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে। তো আমরা এই নিউক্লিয়ার মেমব্রেনের, এবার আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা দ্বিস্তরী আবরণীর কাজটা সম্পর্কে জানবো, এটা কি কাজ করে। এটার প্রথম কাজ হইতেছে বিভিন্ন পদার্থের যাতায়াত নিশ্চিত। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পদার্থের চলাচল নিশ্চিত করে। আর কি করে, এটা কি করে, নিউক্লিয়ার মেমব্রেন অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে বা অভ্যন্তরীণ যে উপাঙ্গগুলো আছে, অভ্যন্তরীণ উপাঙ্গ, এখানে যে অংশগুলো আছে, আগে বলছিলাম নিউক্লিয়ার রেটিকুলাম আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, এদেরকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে, অভ্যন্তরীণ উপাঙ্গ পৃথক করে রাখে। আর কি করে,
এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে আমরা দেখব নিউক্লিয়ার মেমব্রেনের সাথে দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এরকম আমরা দেখব কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো আছে। এরা কি করে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, এটাকে দৃঢ়তা প্রদান করে। এই অভ্যন্তরীণ অংশ রক্ষার জন্য একটা দৃঢ়তা প্রদান করতে হয়, এই অংশটাকে সে একটা দৃঢ়তা প্রদান করে। নিউক্লিয়ার আবরণী কোষের অংশগুলোকে রাখার জন্য সে দৃঢ়তা প্রদান করে। এই কাজগুলা এই আবরণীটা করে, এই দ্বিস্তরী আবরণীর কাজ হইতেছে এইগুলা। তো আমরা কি পড়লাম, আমরা নিউক্লিয়ার আবরণী সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো তার ভিতরের যে উপাদানটা আছে নিউক্লিওপ্লাজম, এটা সম্পর্কে। নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানটা থাকে তাকে আমরা কি বলি, প্লাজম বলি এটাকে। তো বাইরের উপাদান যে তরল অর্ধতরল উপাদান আছে তাকে আমরা বলি সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম। এই সাইটোপ্লাজমের সাথে নিউক্লিওপ্লাজমের পার্থক্য হলো এটাই যে এখানে বাইরে যে সাইটোপ্লাজম এটা হচ্ছে কলয়েডাল প্রকৃতির, আর এইটার ভিতরে হচ্ছে অ্যামফোর্স প্রকৃতির। এটা হলো এক ধরনের বিশেষ দানাদার সমসত্ব পদার্থ, অ্যামফোর্স পদার্থ বলা হয় এদেরকে, এমন একটা পদার্থ প্রকৃতির। আর এই নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ক্যারিওলিম্ফ। কি বলা হয়, ক্যারিওলিম্ফ বলা হয়। এই সাইটোপ্লাজমের সাথে এই ক্যারিওলিম্ফের একটা পার্থক্য হলো এখানে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে, প্রোটিন উপাদান থাকে। আগেই বলছি যাবতীয় ক্রিয়াকলাপ এখানে সম্পন্ন হয়। এই ক্রিয়াকলাপ সম্পন্নের জন্য কি দরকার, প্রচুর পরিমাণ প্রোটিন দরকার। এবং এখানে থাকে নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। আর নিউক্লিক অ্যাসিড আমরা জানি এখানে কি নিউক্লিক অ্যাসিড থাকে, এখানে থাকে ডিএনএ থাকে, আরএনএ থাকে। তো সাইটোপ্লাজমে এই উপাদানগুলো কম থাকে আর এই উপাদানগুলো এখানে বেশি আছে, এই জন্য আমরা সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে আলাদা করতে পারি। নিউক্লিওপ্লাজম। আর এখানে কি হয়, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, এটাকে বলা হয় এনজাইম। এখানে প্রচুর পরিমাণের এনজাইম থাকে। তাহলে এনজাইমের আধার হিসাবে সে কাজ করে। কিসের, এনজাইম এর আধার হিসাবে সে কাজ করে। তাহলে এটা জানলাম আমরা কাজ সম্পর্কে, এটা জানছি আমরা নিউক্লিওপ্লাজম সম্পর্কে। কি জানছি, এটাকে বলা হয় ক্যারিওলিম্ফ। এর মধ্যে কি আছে, এর মধ্যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড আছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণের এনজাইম আছে, এনজাইমের আধার হিসাবে সে কাজ করে। তো এবার আমরা জানবো নিউক্লিওলাস সম্পর্কে। নিউক্লিয়াসের ভিতরে একটি উজ্জ্বল দানাদার বিন্দু দেখা যায়, একটা বস্তুকণা দেখা যায়, তাদেরকে আমরা কি বলি, আমরা তাকে বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তোমরা জানো এই নিউক্লিওলাসটা কি আবিষ্কার করছেন, এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী ফন্টানা। নিউক্লিয়াস আবিষ্কারের পূর্বে কিন্তু এটা আবিষ্কৃত হয়েছিল। এটা আবিষ্কৃত হয়েছিল 1781 সালে। আমরা আগে জানছি নিউক্লিয়াসটা আবিষ্কৃত হয়েছে কত সালে, 1831 সালে রবার্ট বার্ন আবিষ্কার করছিলেন নিউক্লিয়াস। কিন্তু এটা আবিষ্কার হয়েছে নিউক্লিয়াসের আগেই, 1700 কত সালে, 81 সালে এটা আবিষ্কার হয়েছিল, বিজ্ঞানী ফন্টানা আবিষ্কার করছেন। এবং এটা নামকরণ করছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বোমেন। এই বোমেন আবিষ্কার করছিলেন এই নিউক্লিওলাস। তো আমরা জানবো এখানে কি হয়, এখানে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আরএনএ থাকে। এরা প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে। এদের কাজ হইতেছে প্রোটিন সংশ্লেষণ করা। শেষে আমরা জানতেছি ক্রোমাটিন তন্তু। এখানে যে পেঁচানো যে তন্তুগুলা দেখা যাইতেছে এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই তন্তুগুলা কিন্তু দৃষ্টির অগোচর থাকে। আর যখন এটা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে, এই মেটাফেজ পর্যায়ে তখন তাকে আমরা বলি ক্রোমোজোম। তখন এই ক্রোমাটিন তন্তু থেকে জল বিয়োজন হয়, আর তখন আমরা তাকে কি বলি, ক্রোমোজোম বলি। এর আগ পর্যন্ত এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তো এখানে এক ধরনের বিশেষ রঞ্জক পদার্থ থাকে যাকে বলা হয় ফুলজিন। এই ফুলজিন রঞ্জক পদার্থ থাকে, আর এটা কি করে, এটা বৈশিষ্ট্য ধারণ করে এবং বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারণ করে। তো ক্রোমাটিন তন্তুর কাজ হইতেছে বৈশিষ্ট্য ধারণ এবং বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারণ। এই ছিল মোটামুটি নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা। এবার আমরা জানবো ক্রোমোজোম সম্পর্কে।
তোমরা জানো ক্রোমোজোম কে আবিষ্কার করছেন? ক্রোমোজোম সর্বপ্রথম দেখছেন, এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম জড়িত। ক্রোমোজোম সর্বপ্রথম যে বিজ্ঞানী দেখছেন, প্রত্যক্ষ করছেন, তার নাম হয়েছে, আবিষ্কার জানতেছি আমরা, আর আবিষ্কারের সাথে যে বিজ্ঞানীর প্রথম নাম জড়িত তার নাম হলো কার্ল নাগেলি। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ওয়াইলডিয়ার। ওয়াইলডিয়ার, উনি ক্রোমোজোমকে ক্রোমোজোম নামকরণ করছেন, ক্রোমোজোম নামটা ওয়াইলডিয়ারের দেওয়া। আরেকজন বিজ্ঞানী তার নাম হলো থিওফিলাস পেইন্টার। থিওফিলাস পেইন্টার উনি কি করছেন, আমাদের দেহে যে 23 জোড়া ক্রোমোজোম আছে এটা সম্পর্কে উনি ধারণা দিচ্ছেন। আমাদের ক্রোমোজোম কতগুলা? 23 জোড়া। এই থিওফিলাস পেইন্টার এটা বলছেন যে আমাদের ক্রোমোজোম সংখ্যা হইতেছে 23 জোড়া। এই ছিল আবিষ্কার সম্পর্কে। এই ক্রোমোজোম আবিষ্কারের সাথে আরো অনেক বিজ্ঞানীর নাম জড়িত, যেমন স্টার্সবার্গারের নাম জড়িত, তারপরে ওয়াল্টার ফ্লেমিং এর নাম জড়িত, কিন্তু মেইনলি ভূমিকা রাখছেন এই 3 জন বিজ্ঞানী। যদি এমসিকিউর জন্য আসে তোমরা এই 3 জন বিজ্ঞানীর সম্পর্কে ভালো আইডিয়া রাখবা। তাহলে উনি কি করছেন, প্রথম ক্রোমোজোমটা দেখছেন কার্ল নাগেলি, এবং পরবর্তীতে ওয়াইলডিয়ার উনি নামকরণ করছেন, এবং আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম থিওফিলাস পেইন্টার এটা উনি বলছেন। তো ক্রোমোজোমের সংখ্যা, কোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলা থাকে? আমাদের বইয়ে দেখবে একটা তালিকা আছে, আমরা জানি আমাদের কোষে কতগুলো আছে, 23 জোড়া আছে। আমাদের খুবই ডোমেস্টিক গৃহপালিত গরু ছাগল ওদের মধ্যে কতগুলো আছে, 60টি আছে, মানে 30 জোড়া আছে। এছাড়া অন্যান্য প্রাণী, আমরা প্র্যাকটিক্যালে যে প্রাণীটা আমরা খুব বেশি নিয়ে কাজ করি গিনিপিগ, তার মধ্যে আছে 64টি। এছাড়া উদ্ভিদের মধ্যে উদ্ভিদের নির্দিষ্ট রকম ক্রোমোজোম আছে, যেমন ধানে আছে কতগুলো, 24টি। এরকম বিভিন্ন প্রাণীতে, কবুতরে আছে কতগুলো, 80টি। তো আমরা দেখতেছি উন্নত প্রাণীতে 2 থেকে 80টি ক্রোমোজোম পর্যন্ত থাকে। তাহলে উন্নত প্রাণীতে এই রেঞ্জটা মনে রাখবা, 1600 পর্যন্ত থাকে। রেডিওলারিয়া জাতীয় এক ধরনের প্রাণী আছে, নন কর্ডেট প্রাণী, এককোষী প্রাণী, তাদের মধ্যে দেখা যায় 1600 পর্যন্ত ক্রোমোজোম দেখা যায়। কিন্তু উন্নত প্রাণীতে আমি কতগুলো বলছি, 2 থেকে 80টি থাকে। তো এই রেঞ্জটা মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ক্রোমোজোমের আমরা আবিষ্কারক সম্পর্কে জানছি, এবার আমরা ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানবো। ক্রোমোজোমের সংখ্যা জানছি, ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানবো। আর ক্রোমোজোমের গঠনটা আঁকার আগে আমি ক্রোমোজোমের চিত্রটা এঁকে নেই, তোমরা দেখো এই ক্রোমোজোমটা কেমন হয়। এরকম উপরের দিকে আমরা দেখতেছি 2টা বাহু, উপরের দিকে 2টা বাহু এইভাবে আঁকতেছি। তোমরা পরীক্ষার মধ্যে আসলে এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে যখন একটা বিশেষ সময়ে, যখন ক্রোমোজোমটা অনেক স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়, তখন আমরা ক্রোমোজোমটা এরকম ভাবে দেখব। এই ক্রোমোজোমের ভিতরে আছে অনেক সূক্ষ্ম পেঁচানো তন্তু, এই তন্তুগুলোকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু, এইগুলোর ভিতরে কি থাকে, সেই বৈশিষ্ট্য বা জিন বা ডিএনএ গুলা এখানে অবস্থান করে। আর এই জিনের মাধ্যমে বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তো এখানে আমরা কি কি অংশ পাইছি, যে অংশগুলো তোমরা আলোচনা করবে, এই অংশ আমি একটা তালিকা বানিয়ে নিতেছি আগে। তো তোমরা আমার সাথে এই তালিকাটা তৈরি করে নাও, যে এই অংশগুলো মোটামুটি আলোচনা করতে হবে। তাহলে প্রথম কি বলছি, প্রথম বলতেছি ক্রোমাটিন। 2 নম্বরে ক্রোমাটিড। কাছাকাছি কিন্তু অনেকগুলা নাম, কিন্তু সবগুলোর সাথে তোমার পার্থক্য করতে হবে, ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড। 3 নম্বরে দিবা সেন্ট্রোমিয়ার। 4 নম্বরে যে নামটা দিব এটা হইতেছে কাইনেটোকোর। পরবর্তী 5 নম্বর মুখ্য কুঞ্চন। 6 নম্বর গৌণ কুঞ্চন। 7 নম্বর পয়েন্টটা হবে বাহু। 8 নম্বর পয়েন্ট দিবা ক্রোমোমিয়ার। আর অনেক পয়েন্ট আছে, আবার অনেকগুলো বিজ্ঞানী স্বীকার করে না।
সর্বজন স্বীকৃত যে পয়েন্টগুলো, আমরা এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি। স্যাটেলাইট, এই পয়েন্টগুলো মোটামুটি আলোচনা করে ক্রোমোসোমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা। তো সবগুলো অংশ আমি একটু একটু করে আলোচনা করতেছি। প্রথম হইতেছে ক্রোমাটিন। আগেই বলছি, এই বাহুগুলোর ভিতরে যে পেঁচানো তন্তুগুলো আমরা দেখতেছি তাদেরকে বলা হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনের মধ্যে আমরা দেখব দুইটা অঞ্চল যেখানে সক্রিয় ডিএনএ থাকে, যেখানে সক্রিয় ডিএনএ থাকে এবং প্যাচগুলো অপেক্ষাকৃত কম থাকে তাকে বলা হয় ইউক্রোমাটিন, তাকে বলা হয় ইউক্রোমাটিন। আর যেখানে সক্রিয় ডিএনএ থাকে না এবং একটু ঘনকুণ্ডলায়িত অবস্থায় থাকে তাকে বলা হয় হেটারোক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হেটারোক্রোমাটিন আর একটা হলো ইউক্রোমাটিন। ক্রোমাটিড, আমরা জানবো মাইটোসিস কোষ বিভাজন পড়ার সময় একটা সময় দেখা যায় ক্রোমোসোমগুলো ভাগ হইয়া দুইটা ক্রোমোসোমে আলাদা হয়ে যায়, অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়। তো তখন যখন লম্বালম্বি ভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তখন তাদেরকে আমরা এক একটাকে বলবো এক একটা ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোসোম থেকে কয়টা ক্রোমাটিড সৃষ্টি হবে? দুইটা ক্রোমাটিড সৃষ্টি হবে। সেন্ট্রোমিয়ার, এই যে অংশ থেকে ক্রোমোসোমটা ভাগ হয়, যেখান থেকে আলাদা হইয়া দুইটা অংশে ভাগ হয়, তবে সেই জায়গাটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। এই অংশে আমরা দেখবো একটা বিশেষ একটা কাঠামো দেখা যাবে, এটাকে বলা হয় কাইনেটোকোর। এই জায়গাটার নাম হলো কাইনেটোকোর। এখানে এক ধরনের বিশেষ মোটর প্রোটিন, এই মোটর প্রোটিন এসে এখানে যুক্ত হয় মাইক্রোটিবিউলসের সাথে, সেই কাইনেটোকোরটা তৈরি করে। মোটর প্রোটিনের সাথে মাইক্রোটিবিউলস এরা যুক্ত হয়ে এই কাইনেটোকোর সৃষ্টি করে এবং পরবর্তীতে তারা সেন্ট্রোমিয়ারের বিভাজন ত্বরান্বিত করে। এই ছিল কাইনেটোকোর। মুখ্য কুঞ্চন, এই কাইনেটোকোর বাদ দিলে আমরা দেখবো এখানে একটা ড্যাপ খাওয়া জায়গা,